সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন কৌশিক রায়হান সুমন ভাই। সুমন ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ ফারুক ভাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমরা প্রথমে আপনার জীবন বৃত্তান্ত আপনার কাছেই শুনবো। আপনি কিভাবে কানাডা গেলেন, এখন কি করছেন, বিস্তারিত আপনি বলুন। আচ্ছা, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। করার পর আমি এভিয়েশন সেক্টরে কাজ করেছি প্রায় 10 বছর। আমার বড় ভাই কানাডায় থাকতো, সো উনি নমিনি প্রোগ্রামে অ্যাপ্লাই করেছে। ওটা ছিল খুবই জাস্ট অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লাই করা। আমি খুব সিরিয়াসও ছিলাম না তখন। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ ডুইং ভেরি গুড। বাংলাদেশে আমি ভালোই ছিলাম সব দিক দিয়ে, অর্থনৈতিক বলেন। সো যখন এই প্রসেসিংটা খুব ক্লোজ সাকসেসফুলি যাচ্ছিল, তখন আমি একটু সিরিয়াস হয়ে গেলাম, লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। সো চিন্তা করলাম যে বাচ্চাদের একটা, তখন আমার বাচ্চারা ছোট, স্কুল শুরু করে নাই। তো চিন্তা করলাম যে একটা বেটার লাইফ যদি, এনভায়রনমেন্ট যদি দেয়া যায়। যদিও জানতাম আমার বড় ভাই থাকার কারণে খুব মানে ব্যাড অফ রোজেস না, ওই স্ট্রাগলিং পার্ট আছে, ইজি হবে না, বাট তারপরও রিস্ক বলেন, চ্যালেঞ্জ বলেন। তো 2015 সালে আমাদের ভিসা হয়। তো আমরা উইথ পিআর, যেটা পার্মানেন্ট রেসিডেন্সি বলে, তো ওইটা নিয়ে আমরা মুভ করি হোল ফ্যামিলি 2015 সালে। কানাডাতে বয়স হয়ে গেল 11-12 বছর। এই সময়টাতে আপনার ভালো স্মৃতি কোনটা? ওখানে হচ্ছে মানে সব কিছুই হচ্ছে নিয়ম মাফিক চলে, যেটা হওয়ার কথা, আপনার মৌলিক অধিকার, সেটার জন্য আমাকে কাউকে কল করতে হয় না। এই জিনিসগুলো এনজয় করি, মানে আপনার যেটা আপনার প্রাপ্য আপনি পাবেন। বাট অন্যদিকে সব কিছুর একটা ভালো খারাপ আছে, হোম সিকনেস আছে। এখানে আমরা যেভাবে বড় হয়েছি, বাংলাদেশ সব ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা নাই, ওখানে খুব কাইন্ড অফ রোবোটিক লাইফ। যদিও আপনি আসলে সবাই ধরেন চাকরির এমন অবস্থা, আপনি ফ্রি আছেন, আমি নাই, আমি ফ্রি আছি, আপনি নাই, এরকম একটা ব্যবস্থা। সবার সাথে সব সময় গেট টুগেদারটা হয় না। বাট সব দিকেরই ভালো খারাপ আছে। ভালো দিকগুলো হচ্ছে ওই যে সব কিছু নিয়ম মাফিক, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আমরা চলতে পারি, এটাই। এর ভিতরে মানুষের হাসি, সুখ, দুঃখ, সুখের সাথে দুঃখ সবসময় থাকে। গত 11 বছর জীবনে যেটা আপনার পীড়া দিয়েছে, এই জাতীয় কোনো দুঃসহ স্মৃতি আছে কিনা? দুঃসহ মানে প্রথম যখন আপনি জানেন যে বাংলাদেশ আর ক্যানাডা জাস্ট অপোজিট, আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? সো আপনি যখন ওখানে যাবেন, ওটা হচ্ছে কালচার বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, মানে ওয়ে ডিফারেন্ট। আপনি বাংলাদেশে ধরেন, আমি ইঞ্জিনিয়ার না, হ্যাঁ, আমি জাস্ট জেনারেল লাইনে পড়ালেখা করা একটা মানুষ। ওখানে গিয়ে আপনি যত বড়ই বাংলাদেশে চাকরি করেন, ওখানে কিন্তু আপনি রাইট ওয়েতে ওই লেভেলে যেতে পারবেন না। ওইটা একটা স্ট্রাগলিং পার্ট। যেমন আমি এখানে ম্যানেজারের লেভেলে কাজ করতাম, ওখানে গিয়ে আমাকে স্টার্ট করতে হয়েছে কফি শপে জব দিয়ে। তো ওখানকার ক্যানাডিয়ান একটা, আমেরিকা থেকে যদিও বর্ডার, আমেরিকার সাথে অনেক পার্থক্য। ওরা খুব কনজারভেটিভ লেখাপড়া, ওই দেশের লেখাপড়া লাগবে, ওই দেশের এক্সপিরিয়েন্স লাগবে। সো ওরা ওই কফি শপের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে একদম সচিবালয়ের এক্সপিরিয়েন্স পর্যন্ত সেম কাউন্ট করে। এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই। ওরা দেখতে চায় এই মানুষটা অন্য দেশ থেকে আসছে, আপনি এখানকার কনজিউমারের সাথে আপনি ওদের বিহেভ, ওদের কালচারগুলো আপনি আস্তে আস্তে শিখছেন কিনা। সো এইটা টাইম নেই। যে কোনো একজন জেনারেল লাইনের স্টুডেন্টদের জন্য আপনাকে ওই স্ট্রাগলিং পার্টটা পার হয়ে আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, আপনি যদি এডুকেশন নিতে পারেন ওই লেভেলে, লিঙ্ক আপ করা বাংলাদেশে যে এডুকেশন ছিল, আপনি একটা পর্যায়ে পৌঁছাবেনই। কানাডায় আমাদের যে মেধা পাচারের যে বিষয়টা, কানাডা না, ওই যে ফার্স্ট ওয়ার্ল্ডেই যে মেধা চলে যায়, এটা রোধ করার ক্ষেত্রে আপনার কোনো সাজেশন থাকবে কিনা? আমরা তো ছোট একটা দেশ, ওভার পপুলেটেড। আমি বলি কানাডার, আমি যে প্রভিন্সে থাকি সেই প্রভিন্সটাই বাংলাদেশের 5 গুণের বড় প্রভিন্স, জাস্ট ওয়ান প্রভিন্স। লোক সংখ্যা মানে 10% হবে না বাংলাদেশের চেয়ে। সো আমি যদি খুব বেশি আশা করি বাংলাদেশ থেকে, সেটাও মানে টু মাচ হয়ে যাবে। একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এখানে আমরা অতটা তো সিভিলাইজড না, ওরা তো অনেক আগে থেকে। সো বাট মোস্টলি আমি বলবো যারা খুব মেধাবী, বুয়েট, মানে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করে, তো হয়তো ওইখানে এই অপরচুনিটি ওরা পায় না, ওদের মেধার মানে রিওয়ার্ডটা ওরা পায় না, যার কারণে মোস্ট পিপল ওখানে যায়, খুব খুশি মনে যায় তা না,
ওখানে আপনি মান্থলি আপনি $200,000 ইনকাম করলেও বাংলাদেশে আপনি যদি 15-20 লাখ টাকা কামানো যায়, এর চেয়ে আনন্দের বিষয় নাই নিজের দেশে থাকা, নিজের দেশে খাওয়া। সো ওই যে বললাম অপরচুনিটি আমাদেরকে ক্রিয়েট করতে হবে, আর এটা মানে এক রাতে হয়ে যাবে না, এটা একটা সুষ্ঠু প্ল্যানের বিষয় আছে, লং টার্ম একটা বিষয়। সো ওই মেইনলি ওইটা অপরচুনিটির জন্যই মানুষ চলে যায়। ওখানে যে এদেশি কমিউনিটি আছে, ওখানে আপনার ভূমিকাটা কেমন? আমার প্রভিন্সে যে চিটাগংইয়ান মানে চট্টগ্রাম সমিতি আছে, আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার ওইখানের। সো এখনও অ্যাফিলিয়েটেড না চিটং সমিতি ঢাকার সাথে। সো আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার, চাটগাঁয়ে যারা আছে আমরা সবাই মিলে আমরা গত 5 বছর ধরে এটা মেনটেন করে আসতেছি। আমরা প্রোগ্রাম করি, আর বাংলাদেশি কমিউনিটি আছে ওদের অ্যাজ এ হোল কমিউনিটি, ওরা খুবই হেল্পফুল। কোনো স্টুডেন্ট গেলে, কোনো নতুন নিউ কামার আসলে, নট অনলি স্টুডেন্ট, যে কোনো ধরনের সাপোর্ট লাগে ওরা প্রোভাইড করে। আলহামদুলিল্লাহ ওরা খুবই হেল্পফুল। ওই যে বললাম না, ওইখানে গেলে আমরা খুব হেল্পফুল হয়ে যাই বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট, বিকজ অফ দ্য এভরিথিং। আমি একটা সবসময় বলি, আমি হয়তো ভুলে যাব, আমি যখন কানাডায় যাই তখন একটা জিনিস, সাদাদের একটা কালচার দেখে আমার মনে হয়েছে ওদের কাছে শুধু ইমানটা নাই, যা লাইফ লিড করে কোরআনিক লাইফ। আমি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ বলি, ওরা আপনি মিথ্যা কথা বলবে না, স্ট্রেট ফরওয়ার্ড, ব্যাক বাইট করবে না, আপনার সাথে কমিটমেন্ট মানে 5টা আপনি এটা 5:30 হবে না, আরও আগে হবে। সো আপনি সত্য কথা বলা, আপনার এই যে কোনো কিছুতে মানে কোরআন যেটা বলছে আপনাকে লাইফ লিড করতে হবে যেভাবে, দে আর জাস্ট লিডিং দ্যাট কাইন্ড অফ লাইফ। অনলি ওদের ইমানটা নাই, এইটাই। সো এইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে ওইখানে। আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে প্ল্যান কি? তারা কি ওখানেই থাকবে না দেশে ব্যাক করবে? এটা ফারুক ভাই, এটা খুবই, আমি বলবো না এখানে ওরা আমার জন্যই অনেক চ্যালেঞ্জিং হবে। ওরা কেন হবে না আমি বলি, হ্যাঁ বেড়াতে আসবে, কিন্তু এখানে আমি যদি বলি না ওরা আসবে, আপনি যতই ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করেন, যতই কিছু এখানে চেঞ্জ করেন, ওরা হবে না। এটা আসতে তেমন আগ্রহী হবে না কোনো জেনারেশন, আমি বলতে পারি, শুধু আমার বাচ্চারা না। কারণ ওরা ছোটোবেলা থেকে একটা এনভায়রনমেন্টে বড় হচ্ছে, ওদের কালচার ওখানকার মানে সব কিছুই যে বললাম না, আপনি আমার বাচ্চাকে যদি আমি বলি ভাইয়া আপনি ওই আঙ্কেলকে দেখলে এই মিথ্যা কথাটা বলবো, আমার ছেলে কখনো বলবে না। ডাজেন্ট ম্যাটার আমি ওর বাবা, সে বলবে কেন বলবো, কেন আপনাকে বলো কী বলতে হবে, তো ওই কোয়েশ্চেন অ্যান্সার আপনি দিতে পারবেন না। সো এইগুলি তো, হ্যাঁ আমি ছোটো করতেছি না, এখানে তো আমরা এটা চেঞ্জ করতে পারবো না, দিস ইজ হাউ উই আর। সো ওখানে হয়তো ওরা বেড়াতে আসবে, এইখানে ওরা সারভাইভ করে, ওদের জন্য ওই যে খুবই ওদের সিম্পলিসিটি বেশি বাচ্চাদের। তো এইখানে সেটেল হওয়া, ওইখানকার বন্ড কিংবা স্কুলিং স্টার্ট করছে ওইখানে, ভেরি মানে টাফ। আমি দেখি না, কিন্তু আমরা যারা আছি আমি চাই আমি ব্যাক করতে, আমি ওই প্ল্যান আছে, হয়তো আমি একটা রিটায়ারমেন্টের পরে আই ওয়ান্ট টু কাম ব্যাক, আমি লিভ করতে চাই এখানে যে শান্তি পৃথিবীর কোথাও নেই। আমাদের এই অনুষ্ঠানে মিডল ইস্টে যখন কোনো সিআইবি বা ব্যবসায়ী চাকরিজীবী ওনারা আসেন, ওনাদের অনেক সুখ দুঃখের গল্প আমরা শুনি। তো অনেকে আমরা দেখেছি দেশের সামাজিক সংগঠনগুলোর সাথে ওনাদের সম্পৃক্ততা থাকে, ওনারা এখানে প্রতিষ্ঠান গড়ে তোলেন, যে সুবিধাটা উনি পান নাই উনি ওনার সমাজের পরবর্তী জেনারেশনের জন্য দেওয়ার জন্য। অনেক সিআইপি আছেন পড়াশোনা খুব বেশি করতে পারেন নাই, কিংবা এই ব্যবসায়ী আছেন বেশি পড়াশোনা করতে পারেন না, ওনাদের মনে একটা আক্ষেপ আছে। তো দেখা গেল উনি একেবারে ভালো একটা ধারণা থেকে এখানে স্কুল কলেজ প্রতিষ্ঠা করছেন, সামাজিক সংগঠনের কন্ট্রিবিউশন রাখছেন। তো আপনাদের ওখানকার যেই যারা বাসিন্দা আছেন, কানাডা যারা থাকেন কিংবা নর্থ আমেরিকা আর অন্যান্য কান্ট্রিতে যারা থাকেন, ওনাদের এখানে কন্ট্রিবিউশনটা কেমন? ওইটা হয়তো আমরা যেটা করি, আমরা হয়তো ওরকম এককভাবে না, যেমন কন্ট্রিবিউশন আমাদের চলে, আমাদের তো আমরা কানেক্টেড বাংলাদেশের সাথে। সো কোনো স্কুল কোথাও, যেমন আমি বলি আমাদের গ্রামের বাড়িতে একটা মস্ক রিসেন্টলি আমরা খুব হাই করে ডেভেলপ করেছি। সো এটা উদ্বোধন কিছুদিন আগে হয়েছে। সো ওখানে আমাদের কন্ট্রিবিউশন সবসময় ওরা এক্সপেক্ট করে, যেহেতু আমরা বিদেশি থাকি তো আমরা কন্ট্রিবিউট করতে থাকি। ইটস নট লাইক দ্যাট আমার নামে আমার একটা করবো স্কুল মসজিদ কিংবা না, আমরা এটা অনগোয়িং একটা প্রসেস, আমরা করতে থাকি। বিয়ে শাদী বিভিন্নভাবে ধরুন স্কুল কলেজ, যখনই আমরা বাংলাদেশ থেকে কোনো অনুরোধ আমরা রিকোয়েস্ট পাই, আমরা কখনো চেষ্টা করি ডিনাই না করতে, সেটা আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি প্রথম দিন থেকেই। এবার একেবারে আপনার ব্যক্তিগত একটা
ওপিনিয়ন জানতে চাইবো। আমাদের কাছে সমাজের আমরা যারা আছি আমাদের কাছে সাফল্য বলতে বাড়ি গাড়ি, আপনাদের যে ফার্স্ট লাইফ, এই লাইফ লিভ করাটাই হচ্ছে আমাদের কাছে একরকম সাফল্য। সাফল্যের সংজ্ঞাটা একজন মানে সফল ব্যক্তি হিসেবে আপনার কাছে সাফল্যের সংজ্ঞাটা না কি? ফারুক ভাই, আমি নিজেকে সফল বলবো না, কারণ আমি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বলি, নো কর্নার অফ দ্য ওয়ার্ল্ড আপনার হ্যাবেন না। আপনি তখনই বুঝবেন যখন আপনি একটা উন্নত দেশে, যখন আমি বলি আমি যখন কানাডার ভিসাটা পাইলাম আমার মনে হলো এই বুঝি আমি বেস্টের টিকিট পাইলাম, টু বি অনেস্ট। বাট আপনি ওখানে যাবেন, আপনার চ্যালেঞ্জ, স্ট্রাগল, আপনার মনে হয়েছে না দিস ইজ নট দ্য হ্যাভেন। প্রচুর অনেক চ্যালেঞ্জ আছে। সফলতার সঙ্গে আসলে হ্যাপিনেস, সফলতা হচ্ছে আপনি কিসে হ্যাপি আছে, আর এই হ্যাপিনেস আনার জন্য আপনাকে আপনার আত্মতুষ্টি সন্তুষ্টি থাকতে হবে। আপনি যদি গ্রিডি হন, মানুষ কিন্তু দেখেন আজকে আপনি কানাডায় গেছেন, আপনি ভাবতেছেন আমার ভিসাটা হইলে ডান, এরপর আপনার একটা বিশাল বাড়ি দরকার, আপনি বলতেছেন আমার একটা বাড়ি হইতো, আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, গাড়ি দাও। এটা মানে নেভার এন্ড। আপনার এটা হচ্ছে কোরআনেই বলছে, আপনার এখানে আপনি যদি নিজেকে ডেস্টিনেশন মনে করেন, দিস ইজ দ্য রং, দিস ইজ দ্য ট্রানজিট পয়েন্ট। সো সফলতা হচ্ছে হ্যাপিনেস, যেভাবে হ্যাপি থাকা যায় আত্মতুষ্টির মধ্যে, আপনার যা আছে দেখবেন ওইখানেই হ্যাপিনেস। এটা আমার পার্সোনাল আইডিয়া। সফল এটা মানে আপনার এটা ভ্যারি করে। 11 বছর আগে আপনি দেশকে যেখানে রেখে গিয়েছেন, এখন বাংলাদেশ যেখানে আছে, দেশ কি এগিয়েছে না পিছিয়েছে? আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে চিন্তা করেন, এটা তো একটা অনগোয়িং প্রসেস, এটা হবেই সময়ের সাথে। যে আইটির যেই ডেভেলপমেন্ট, এটা অনগোয়িং প্রসেস, এটা আপনার ওয়ার্ল্ড থেকে আমরা তো বাইরে না। সো এগুলি অনগোয়িং প্রসেস। বাট আমি খুব একটা কনসার্ন, যেটা হচ্ছে আমরা অনেক ডেভেলপ হওয়ার জায়গা আছে মানসিকভাবে। ইনফ্রাস্ট্রাকচারগুলি হোক, কিন্তু আমরা মানসিকভাবে আমাদের আমি বলি, আমি বাংলাদেশে যখন ছিলাম আমি নিজে ড্রাইভ করতাম। আমি ওখানে যাওয়ার পর ভুলে গেছি বাংলাদেশে কি সিগন্যাল লাইট আছে কি নাই, মানে আমার মনে নাই। সো ওখানে গিয়ে তো আমরা খুব এখানে ওবে করি নাই, মানি নাই। ওখানে গিয়ে তো মানছি কেন? আপনি যদি একটা ভুল করেন, মার্ক কার্নি যদি আপনাকে ফোন করে, কোনো লাভ নাই। এটা ওরা ওই নিয়ম যেটা আছে, আপনি এটা ভায়োলেট করবেন, এটা আপনার ফাইন হবে। আপনাকে ডাজেন্ট ম্যাটার কে ফোন করতেছে। সো এই চেইনগুলো ভাঙতে হবে। আমি ফোন করব, আপনাকে ফোন করব, ভাই ফারুক ভাই আমি বিপদে পড়ছি, আমি একটা ক্রাইম করছি, তারপর না, এই মানসিকতা চেঞ্জ হওয়াটা খুব দরকার আমাদের। হয়তো আমরা পার্সোনাল একজন করে যদি চিন্তা করি যে আমরা মানসিকতাটা চেঞ্জ করব, হয়তো অনেকে বলবো তুমি বিদেশে থাকো বলে অনেক বড় বড় কথা বলছি। না, আমি এই দেশেরই ছেলে, ওখানে গিয়ে কিন্তু সোজা হয়ে গেছি, বিকজ ইমপ্লিমেন্টেশন আছে, আপনার রুলস আছে। বাংলাদেশে কিন্তু আরও বেশি রুলস, কিন্তু এটার কোনো প্রয়োগ নাই। আপনি ফোন করছে একজন, ও ঠিক আছে, বাট ওইখানে আপনি বললাম সব প্রধানমন্ত্রীর উপর তো কেউ নাই, ফোন করলেও কোনো লাভ নাই, আরও ও চ্যালেঞ্জের মুখে পড়বে। সো মানসিকতার চেঞ্জটা খুবই দরকার, খুব সফট বিনয়ী হওয়া দরকার। আপনার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, এখন যদি আমি কানাডা যেতে চাই, আমার জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমাদের ইয়াং জেনারেশন যারা স্টুডেন্ট বিষয়ে যেতে চায়, গ্র্যাজুয়েশন বা আফটার গ্র্যাজুয়েশন লেভেলে, তাদের বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, আমি প্রথম আপনারটা বলি। স্টুডেন্ট তো এই এজ, আমি বলবো আপনি যদি বাংলাদেশে একটা সলভেন্ট সিচুয়েশনে থাকেন, আমি বলবো ডোন্ট গো। ওখানে এই বয়সে গিয়ে খুবই স্ট্রাগল করতে হবে, খুবই। আপনি কারণ যখন হয়তো আপনি ডলারে দেখবেন ওইটা খুব বেশি দেখাচ্ছে, যে বয়সে আপনি যাবেন আপনার চাকরি পেতে সময় লাগবে, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। মানে আমি যদি শর্ট বলি ফর্মে, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, এই বয়সে যাওয়া উচিতই হবে না। আর স্টুডেন্টদের জন্য খুবই অনেক স্টুডেন্ট ওরা যায়, ওরা মনে করে যে কানাডা গেলেই শেষ, তো টিউশন ফি 1-6 মাসের জোগাড় করেই যায়। তারপর অনেকেই ডিরেল হয়ে গেছে, মানে চলে আসছে, অথবা সামথিং অন্য কিছু খোঁজ করে, যে কন্ট্যাক্ট ম্যারেজ। মোস্ট অফ দ্য স্টুডেন্ট পড়ালেখা চালাইতে পারে, কারণ আপনি স্টুডেন্ট বিষয় নিয়ে শুধু 20 ঘন্টা চালাইতে পারবেন। বাংলাদেশে যদি আপনার ওই সলভেন্সি না থাকে, আমি বলবো স্টুডেন্টদের পাঠাইলে বাবা মা একটা টেনশনে থাকবে, এবং ওরা অন্য লাইন খুঁজতে থাকে কীভাবে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়। সো আপনার সলভেন্সি যদি না থাকে, ওই স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি 20 ঘন্টা চাকরি দিয়ে শুধু আপনি হয়তো আপনার খাওয়া দাওয়াটা ম্যানেজ করতে পারবেন, থাকা পয়সা এগুলি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। সো মেনি স্টুডেন্টস যাদের সলভেন্সি নাই, ওরা হয় অন্য লাইন খুঁজে কীভাবে পার্মানেন্ট রেসিডেন্সি খুঁজে, কিন্তু
বর্তমান সিচুয়েশনে কানাডার অবস্থা ইকোনমি খুবই খারাপ অবস্থা। সো এখন তো আরও বেশি চিন্তা করতে হবে একজন স্টুডেন্ট যাওয়ার আগে আপনার ক্যাপাবিলিটি থাকবে কিনা অ্যাটলিস্ট আপনার টিউশন ফি চালানোর জন্য। বাকিগুলো হয়তো আপনি চাকরি করতে করে ওভাবে ম্যানেজ করতে, টিউশন ফি মানে মাস্ট আপনার গ্যারান্টেড হইতে হবে। স্কলারশিপ যেগুলো পায়, হ্যাঁ, এটা দিয়ে ডিফারেন্ট। স্কলারশিপ অবশ্যই পাইলে তো আপনার টিউশন ফিতে আপনার রিল্যাক্স, আর বাকি টাকাগুলো আপনি ওই যে পার্ট টাইম জব করে ওইটা ম্যানেজ করা যায়। ওই স্কলারশিপ ডিফারেন্ট। আপনি ওইটা আর পড়ালেখা শেষ করে, এটা তো শেষ না, পড়ালেখা শেষ করে হচ্ছে আপনি পিআর পেয়ে গেলেন না, আপনাকে ওয়ার্ক পারমিট দিবে একটা সার্টেন পিরিয়ডে। ওই ওয়ার্ক পারমিটে আপনাকে রিলেটেড জব আপনাকে ম্যানেজ করতে হবে। ওই রিলেটেড, ধরেন আপনি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ছেন, আপনি ওই রিলেটেড জব ওয়ার্ক পারমিট আপনাকে ম্যানেজ করতে হবে, দেন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। অনেক দূর। সো আপনি লেখাপড়াটা যদি কমপ্লিট না করেন, ফ্রাস্ট্রেটেড এবং চ্যালেঞ্জিং হয়ে যাবে লাইফ। ধন্যবাদ সুমন ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কানাডা প্রবাসী কৌশিক রায়হান সুমন ভাইয়ের মুখে ওনার জীবন কাহিনী শুনলাম। শেষ সময়ে উনিও বিদেশগামী যারা আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা হতে চান, দেশের জন্য আর্ন করতে চান, ওনাদের জন্য ওনার উপদেশ হলো জেনে শুনে বুঝে বিদেশ যেতে হবে। একেবারে ইউরোপের দেশ, উত্তর আমেরিকার দেশ নাম শুনেই দৌড় দিলে হবে না। সেখানে গিয়ে অনেকের জীবনই বিপন্ন হয়েছে। যথাযথ প্রস্তুতি নিয়ে যেতে হবে, পরিবারের সামর্থ্য থাকলে তারপর যেতে হবে। আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।